শুরু করেছিলাম ডিএনএ লাভার নামের একটি অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল ইনবো সোজিনকে কিস করতে গেলে সোজিন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। আর এই দৃশ্যটাই কানহুন দূর থেকে দেখে প্রচণ্ড রেগে যায়। সে ইনবোকে ধমক দিয়ে বলে সোজিন খুব সেন্সিটিভ, তাই তার সঙ্গে ভালোবাসা নিয়ে এমন ছেলেখেলা না করতে। অন্যদিকে আবার সোজিন বাড়ি ফিরে তার ওই অসম্পূর্ণ কিস নিয়েই চিন্তা করতে থাকে। আর এখান থেকে শুরু হয় ড্রামাটার তৃতীয় পর্ব। দেখা যায় পরের দিন এক মহিলা তার গবেষণা ইনস্টিটিউটে আসে। পেশাগত দিক থেকে ওই মহিলা একজন ওয়েদার রিপোর্টার। সে সোজিনের বানানো রিপোর্ট নিয়ে বেশ অসন্তুষ্ট ছিল, কারণ ওই রিপোর্টে বলা হয়েছিল মেয়েটি অকালে তার গর্ভধারণের ক্ষমতা হারাবে। এই ব্যাপার নিয়েই সোজিনের সাথে ওই মহিলার তুমুল তর্ক শুরু হয়। তর্কের একটা পর্যায়ে মহিলাটি রেগে গিয়ে সোজিনের চুল টেনে ধরে। এইসব দেখে ইনবো সেখানে এগিয়ে এসে ব্যাপারটাকে কোনোভাবে সামলে নেয়। এরপর বাড়ি ফেরার পথে সোজিনের ইনবোকে একটু অন্যরকম লাগে। সে তার সাথে এতটাই ভদ্রভাবে আচরণ করছিল যে সোজিনের হার্টবিট বেড়ে যায়। এই সময়ে ইনবো আবার সোজিনকে বলে, তুমি চাইলে আমার জিন টেস্ট করতে পারো। তবে এটা শুনে সোজিনের গতকালের সেই অসম্পূর্ণ চুম্বনের কথা মনে পড়ে যায়। তাই সে সন্দেহ করে ইনবোর অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। পরের দিন ইনবো সোজিনকে ইমপ্রেস করার জন্য ফুলের তোড়া কিনতে দোকানে আসে। তবে সে জানতো না যে টুপি পরা একজন ব্যক্তি তার উপর নজর রাখছে। দোকানদার যখন ইনবোকে ফুলের তোড়াটা প্যাক করে দিচ্ছিল, তখন সোজিন একটা টেস্ট করছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তার ক্রমাগত হাঁচি শুরু হয়। আসলে তার ফুলের পরাগরেণুতে অ্যালার্জি ছিল। তবে ল্যাবে ফুল না থাকা সত্ত্বেও তার হাঁচি হওয়ার কারণ সে বুঝতে পারছিল না। এরপর সোজিন তার পুরানো স্কুলের একটি সেমিনারে যোগ দেয়। সে শিক্ষার্থীদের বলছিল দুটি ভিন্ন সময় এবং স্থানের মানুষদের মধ্যে এক ধরনের জাদুকরী আকর্ষণ থাকতে পারে। যদি তারা জাদুকরী ডিএনএ প্রতিক্রিয়ায় বিশ্বাস করে, তাহলে হয়তো তারা যাকে ভালোবাসে তাকে নিজেদের সামনের দরজাতেই দেখতে পাবে। কথাগুলো বলার সময় একজন দরজা খুলে ভেতরে ঢুকে আসে। ঠিক সেই মুহূর্তে সোজিন ইনবোকে দরজার কাছে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে সে ভীষণ অবাক হয়। ইনবো ধীরে ধীরে ফুলগুলো নিয়ে সোজিনের দিকে এগিয়ে আসে, যার ফলে সোজিনের আবারও হাঁচি হতে শুরু করে। সোজিন বুঝতেই পারে না কি কারণে তার সারা দুপুর ধরে হাঁচি হচ্ছে। এই কথা শুনে ইনবো তাকে বলে সে আজ দুপুরবেলায় ফুলের দোকানে গিয়েছিল। সোজিন বলে, আমার মনে হয় ফুলের গন্ধে আমার অ্যালার্জি রয়েছে। তাই ব্যাপারটা স্পষ্ট করার জন্য সোজিন ইনবোকে তার গোপন রুমে নিয়ে যায়। ইনবো সেখানে একটা মিউজিক প্লেয়ার দেখতে পায়, যেটাতে শুধুমাত্র একটাই গান ছিল। আর এটা ছিল সেই গান যেটা সোজিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে শুনতে চেয়েছিল। ইনবো হঠাৎ করেই সোজিনকে বলে, আমি এই গানটা শুনতে চাই। তবে দুর্ভাগ্যবশত মিউজিক প্লেয়ারে চার্জ না থাকার কারণে সেটা কোনোভাবেই অন হচ্ছিল না। তাই সে সোজিনকে বলে, এটা চার্জে দাও, তারপর দুজন একসঙ্গে গান শুনবো। কথাটা শুনে সোজিন বেশ লজ্জা পায়। এখান থেকে সিন চলে আসে কানহুনের রেস্টুরেন্টে। সোজিন কানহুনকে বলে, আগে কখনোই এত সামঞ্জস্যপূর্ণ মানুষের সঙ্গে তার দেখা হয়নি। কানহুন বুঝতে পারে সোজিন ইনবোর কথা বলছে, তাই সে রেগে গিয়ে বলে ইনবোর সঙ্গে তার ডেট করা উচিত নয়, কারণ সে যা চাইছে ইনবো সেটা দিতে পারবে না। সোজিন কোনোভাবেই বুঝতে পারছিল না যে কানহুন কি কারণে এত রেগে গেল। তখন ওই রেস্টুরেন্টে বসে থাকা হারি তাকে বলে, কানহুন কয়েকদিন আগেই তোমাকে একটা খারাপ সম্পর্ক থেকে বাঁচিয়েছিল, কিন্তু এখন তুমি আবারও একটা ভয়ঙ্কর সম্পর্কে জড়াতে চাইছো। কথাটা শুনে সোজিন বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে পুনরায় টেস্ট করতে চায় তার এবং ইনবোর মধ্যে সত্যিই কোনো আধ্যাত্মিক সংযোগ আছে কিনা। তাই সে তাকে ফোন করে বলে তারা দুটি জায়গার মধ্যে যে কোনো একটা বেছে নেবে, কিন্তু একে অপরকে নিজেদের পছন্দ সম্পর্কে বলবে না। এরপর তারা দেখবে যে তারা একই জায়গা বেছে নিয়েছে কিনা। এই উদ্দেশ্যেই তারা আলাদাভাবে ওই জায়গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর দুজনেই পেছন থেকে একটা ডাক শুনতে পায়। আওয়াজটা শোনা মাত্রই তারা দুজনেই উত্তেজিতভাবে ঘুরে দাঁড়ায়, কিন্তু সোজিন দেখে তাকে কানহুন ডাকছে। আর ইনবোর পেছনে থাকা ব্যক্তি হলো মিহিউন। মিহিউন ইনবোকে সামনের সপ্তাহে একটা পার্টিতে আমন্ত্রণ করে। এদিকে কানহুনকে দেখে সোজিন বেশ হতাশ হয়। ঠিক সেই মুহূর্তে একটি ছেলে বাইক চালিয়ে এক বৃদ্ধ মহিলার দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছিল। কানহুন তৎক্ষণাৎ দৌড়ে এসে ছেলেটিকে নিয়ে নিচে পড়ে যায়, যার ফলে কানহুনের আঘাত লাগে। সোজিন কানহুনের ক্ষতস্থানে মলম লাগাতে লাগাতে বলে, তোমার বাঁ থাকলে ফায়ার ব্রিগেডের মতো এত ঝুঁকিপূর্ণ কাজ তোমাকে কখনোই করতে দিত না। তখন কানহুন বলে, ছেলেদের কাজ খোঁজা ততটাই কঠিন যতটা মেয়েদের জীবনসঙ্গী খোঁজা। এরপর কানহুন সামনের দিকে ঝুঁকলে সে সোজিনের থেকে একটা সুগন্ধ পায়। এতে তার অস্বস্তি বোধ হওয়ায় সে ঔষধ না লাগিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন সোজিন ইনবোর থেকে একটা মেসেজ পায়। যে ছবিটা দেখে সে বুঝতে পারে হান নদী এবং নামসান টাওয়ার এই দুটি জায়গার মধ্যে তারা দুজনেই হান নদীর তীরেই এসেছিল। মেসেজটা দেখে সোজিন বেশ খুশি হয়। তবে সে তা কোনোভাবেই বুঝতে পারছিল না যে একই জায়গায় যাওয়া সত্ত্বেও তাদের দুজনের দেখা হলো না কেন। এদিকে ইনবোর সোজিনের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়, তাই সে সোজিনকে ফোন করে পরের দিন রাতের বেলায় দেখা করতে ডাকে। সোজিনের অ্যাস্ট্রোনমি নিয়ে খুব আগ্রহ ছিল, তাই সেও এতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে সোজিন কানহুনকে ফোন করে বলে তার কুকুরটির খেয়াল রাখতে, কারণ সে রাতে ইনবোর সঙ্গে ক্যাম্পিং করতে যাচ্ছে। এরপর ইনবো ও সোজিন গন্তব্যে পৌঁছে তাদের ক্যাম্পিং এর সরঞ্জাম প্রস্তুত করে এবং তাঁবু খাটানোর পর তারা বারবিকিউ খেতে শুরু
শুরু করে। এদিকে কানহুনের চিন্তা হয় সজিন ইনবোর ফাঁদে পড়তে পারে, তাই সে দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কানহুন যখন তাদের খুঁজছিল তখন কাকতালীয়ভাবে মিহুনও সেখানেই ক্যাম্পিং করছিল। মিহুন সেখানে কানহুনকে দেখে তার পিছু নিতে শুরু করে। এদিকে ইনবো যখন সজিনকে বারবিকিউ খাওয়াতে যাচ্ছিল তখন হঠাৎ করেই কানহুন চলে আসে। কানহুন এমনভাবে অভিনয় করে যেন তাদের কাকতালীয়ভাবে দেখা হয়েছে। ইনবোর মনে হচ্ছিল কানহুন তাদের সুন্দর ট্রিপে ব্যাঘাত ঘটাতে এসেছে, কিন্তু সজিন তাকে তারা দেখানোর জন্য নিজের পাশে বসায়। এই সময় সজিনের ঠান্ডা লাগায় সে দুহাত ঘষতে শুরু করে। এটা দেখে ইনবো প্রেমের সাথে তার গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়, কিন্তু কানহুন কম্বলটি নিজের দিকে টেনে নেয় এবং সজিনকে তার জ্যাকেটটি খুলে দেয়। তবে ইনবো কোনো মতেই হাল ছাড়তে রাজি নয়। সে দ্রুত কানহুনের জ্যাকেটটি নিয়ে নিজের গায়ে চাপিয়ে নেয়। দুই প্রাপ্তবয়স্ক পুরুষের এমন বাচ্চাদের মতো লড়াই করার কারণে বেচারা সজিনকে ঠান্ডা সহ্য করতে হয়। এরপর ইনবো যখন সজিনকে খাওয়াতে যায় তখন কানহুন এগিয়ে এসে তা খেয়ে ফেলে। তাই ইনবো ইচ্ছে করে কানহুনকে 1 চামচ গরম খাবার খাইয়ে দেয়। এতে কানহুনের জিভ পুড়ে যাওয়া সত্ত্বেও সে তা সহ্য করে খাবারের প্রশংসা করে। কিছুক্ষণ পর সজিন উঠে বাথরুমে যায়। তার অনুপস্থিতিতে দুজন খোলাখুলি কথা বলতে শুরু করে। ইনবো এই পরিস্থিতির জন্য কানহুনকে দায়ী করে। কানহুন বলে সজিনের এমন একজন পুরুষের প্রয়োজন যে সবসময় তার পাশে থাকবে, আর সেই মানুষটি না আসা পর্যন্ত আমি তাকে রক্ষা করব। এই সময় সজিন ফিরে আসায় তারা দুজনেই চুপ হয়ে যায়। তখন কানহুনের কাছে একটি মিশনে যাওয়ার জন্য ফোন আসে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। কানহুন এবং সজিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব দেখে ইনবোর বেশ ঈর্ষা হয়। ইনবো এরপর সজিনকে তার মিউজিক প্লেয়ারটা বের করে দেয়, যেটা সে আগে থেকেই সারিয়ে এনেছিল। এরপর তারা একসাথে ওই মিউজিক প্লেয়ারে গান শুনতে শুরু করে। সজিন বলে তার বয়ফ্রেন্ড যখন তাকে ছেড়ে গিয়েছিল তখন এই গানটি শুনলে তার প্রচন্ড কান্না পেত, কিন্তু এখন তার মনে হচ্ছে গানটি সত্যিই খুব সুন্দর। ইনবো বলে যদি তারা গানটা একসঙ্গে শোনে তাহলে হয়তো সে তার ভাগ্যে থাকা সেই মানুষটা হতে পারে। এই মুহূর্তে চারিদিকের পরিবেশটা যেন অদ্ভুত রোমান্টিক হয়ে ওঠে। ইনবো আগের এক্সপেরিমেন্টের ব্যর্থতা মেনে নিতে পারেনি, তাই সে এটি ট্রাই করার সিদ্ধান্ত নেয়। সে আশা করে এক্সপেরিমেন্টে সফল হলে সজিন তার সাথে ডেট করতে রাজি হবে। তাই ইনবো তার সঙ্গে দেখা করার জন্য দুটি জায়গা বেছে নেয়, একটি হলো অ্যাকোরিয়াম আর অন্যটি হলো জাদুঘর। তবে এক্সপেরিমেন্টের দিন ইনবো তার সহকর্মীদের সজিনের সমস্ত গতিবিধি রিপোর্ট করতে বলে, যার ফলে তারা তাকে অনুসরণ করতে থাকে। তবে ভাগ্যক্রমে তার সহকর্মীরা ভুল করে সজিনকে হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে যেখানে তাকে দুটি জায়গার মধ্যে একটি বেছে নিতে হতো সেখানে ইনবো অ্যাকোরিয়ামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেখানে এসে সে সজিনকে কোথাও দেখতে পায় না। এদিকে সজিন ইনবোর জন্য জাদুঘরে অপেক্ষা করছিল, তবে জাদুঘর বন্ধ হয়ে গেলেও সে তাকে দেখতে পায় না। তাই তারা এটা ভেবেই আপসেট হয়ে পড়ে যে তারা হয়তো একই জায়গা বেছে নেয়নি। কিন্তু ঠিক এই মুহূর্তেই ইনবো সজিনের দিকে দৌড়ে আসে এবং চিৎকার করে বলে তারা পেরেছে। দুজনেই এটা ভেবে খুশি হয় যে তাদের সম্পর্ক পরবর্তী স্তরে পৌঁছেছে। এরপর ইনবো এবং সজিন রাতের খাবারের জন্য একটি রেস্টুরেন্টে যায়। কাকতালীয়ভাবে মিহুন তার প্রেমিকের সাথে ওই রেস্টুরেন্টে আসে। ইনবো সজিনের সাথে একাই টেবিলে বসে খেতে চেয়েছিল, কিন্তু সজিন তাদের সেখানে বসতে আমন্ত্রণ করে। এর আগে যখন সজিন মিহুন সম্পর্কে জানতে পেরেছিল তখন সে শুনেছিল মিহুন তার মায়ের দত্তক নেওয়া কন্যা। যদিও সজিনের তার মায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তবুও সে মিহুন সম্পর্কে আরো জানতে চেয়েছিল। এই সময় যখন তারা চারজন এক টেবিলে বসেছিল তখন ইনবো সজিনের জন্য খাবার তুলে তার প্রতি যত্ন নিচ্ছিল। তবে সজিন লক্ষ্য করে ইনবো এবং মিহুনের মধ্যে অনেক ব্যাপারে মিল রয়েছে, এমনকি তাদের দুজনের খাওয়ার চয়েসও একই রকম। কথায় কথায় মিহুনের বয়ফ্রেন্ড জানতে পারে ইনবোই মিহুনের এক্স বয়ফ্রেন্ড, তাই সে তাদের কাটিয়ে আসা অতীতের কথাগুলি সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে যায়। এমন অদ্ভুত পরিস্থিতির কারণে তাদের আর খাওয়া হয়ে ওঠে না। খালি পেটে সজিন খাবার কিনতে স্টোরে যায়, আর সেখানেই তার কাঙ্গুনের সঙ্গে দেখা হয়। অদ্ভুত ব্যাপার হলো তারা ছোট থেকেই বন্ধু, আর তাদের দুজনের মধ্যে অনেক কিছুরই মিল রয়েছে। সজিন বুঝতে পারছিল না ইনবো এবং মিহুন 3 বছর ধরে সম্পর্কে ছিল এবং দুবার তাদের ব্রেকআপও হয়েছে, তবুও কেন তারা বারবার একসঙ্গেই ফিরে আসে। পরের দিন হারি হোমোলোগাস নামের একটি নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করে। যারা একই ধরনের খাবার খেতে অপছন্দ করে তাদের অন্ত্রেই এই ধরনের ব্যাকটেরিয়া থাকে। অন্যদিকে কাঙ্গুন একটি মিশনে গিয়েছিল, আর সেখানেই এক মহিলা আগুনে পুড়ে মারা যায়। জানা যায় আগুনে মারা যাওয়া ওই মহিলা আসলে ইনবোর বাবার গার্লফ্রেন্ড। ইনবোর বাবা যখন তার শেষকৃত্য করছিল তখন ইনবোর মা সেখানে আসে, যা দেখে ইনবোর বাবার সন্দেহ হয় তার গার্লফ্রেন্ডের মৃত্যুর পেছনে তার স্ত্রীর হাত রয়েছে। তাই সে তার স্ত্রীর পিছু করার জন্য একটি লোক নিয়োগ করে। এদিকে ইনবো সজিনকে রাতের ডিনারের আমন্ত্রণ করে, তবে খাওয়ার পর হঠাৎ করেই সজিনের পেটে যন্ত্রণা শুরু হয়। সজিন ভেবেছিল সে এটা কোনোভাবে সহ্য করে নেবে, তাই সে ইনবোকে এই ব্যাপারে কিছুই বলে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার যন্ত্রণা আরো বেড়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে। সজিন আর যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঙ্গুনকে ফোন করে। সাথে সাথেই কাঙ্গুন এসে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। এদিকে ইনবো সজিনকে কোথাও খুঁজে না পেয়ে তাকে ফোন করে। তখন কার্টুন বলে সে সজিনকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা শুনে ইনবো তখনই হসপিটালে চলে আসে। তবে এই ব্যাপারটা নিয়ে ইনবোর কিছুটা ঈর্ষা হয়, কারণ যখনই সজিনের কোনো সমস্যা হয় তখন সে প্রথমে কাঙ্গুনের কাছে যায়। তাই সে জানতে চায় কাঙ্গুনের মনে কি সজিনের জন্য কোনো জায়গা আছে। এই কথা শুনে কাঙ্গুন তাকে বলে প্রত্যেকেরই তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য কোনো না কোনো মানুষ থেকে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে সজিন কেবলমাত্র
তখনই আমার কাছে আসে যখন তার আমাকে প্রয়োজন হয়, তবে এটা কোনো বড় ব্যাপার নয়, কারণ আমি নির্দ্বিধায় তার সমস্ত বিপদে তাকে সাহায্য করতে রাজি আছি। এরপর সজিনের সমস্ত টেস্ট করার পর তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। কানহুন তাকে বাড়িতে ছেড়ে দিয়ে যখন বেরিয়ে আসছিল, তখন সজিন তাকে কিছু একটা দেওয়ার জন্য পেছন থেকে ডাক দেয় এবং দৌড়ে সিঁড়ি থেকে নেমে আসার সময় তার পা পিছলে কানহুনের ওপরে পড়ে যায়, যার ফলে আনমনে তারা একে অপরকে কিস করে ফেলে। তবে সজিন উঠে দাঁড়িয়ে এমন ভাবে ভান করে যেন কোনো কিছুই হয়নি। এদিকে কানহুন শান্ত হতে পারছিল না, কারণ এই ঘটনার পর তার হার্টবিট বেড়ে গিয়েছিল। সে শান্ত হওয়ার জন্য পার্কে যায়। ছোটবেলায় সে এবং সজিন প্রায় এই পার্কেই আসতো। তাদের প্রথম সাক্ষাতে কানহুন তার মায়ের অনুপস্থিতির কারণে সেখানে বসেছিল। সজিন এটা দেখে সাথে সাথেই কানহুনকে সান্ত্বনা দেওয়ার জন্য দৌড়ে আসে। তারপর থেকেই সবসময় কানহুন সজিনের ছোট ভাইয়ের মতোই যত্ন নিত। তবে এই কিসটা তার হৃদয়কে স্পন্দিত করে তুলেছে, যার ফলে কানহুন বুঝতে পারে সে অনেক আগে থেকেই সজিনকে পছন্দ করে। পরের দিন সজিন ইনবোর হসপিটালে চেক আপে যায়। ডাক্তার জানায় তার পেটে টিউমার রয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি সার্জারি করতে হবে, তা না হলে তার প্রাণের ঝুঁকি রয়েছে। কথাটা শুনে সজিন বেশ প্যানিক হয়ে পড়ে। আর এর সাথেই ড্রামার তৃতীয় পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।